শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াতের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ ও ভারতের 10টি নাট্যদলের অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব 2017। নাট্যোৎসব চলবে 11 মার্চ পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে মুখ ও মুখোশ প্রদর্শনী 7, সকাল 11টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 18 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত ও বর্তমান 11 জন শিল্পীর আঁকা ছবি নিয়ে দলীয় চিত্রকলা প্রদর্শনী 2017। প্রদর্শনীতে শিল্পীদের মোট 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। সকাল 10টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী ফেস টু ফেস, বিকেল 5টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 24 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। নাবিল, আপনি কেন বিভিন্ন উপায়ে আমাকে বারবার ডিস্টার্ব করার চেষ্টা করছেন বলেন তো? মানে আপনি কি এই অফিসের জবটা কন্টিনিউ করতে চাইছেন, নাকি আপনি অফিস থেকে চলে যেতে চাইছেন? ম্যাম, আপনি অযথাই এত উত্তেজিত হচ্ছেন। আপনি কালকে না বলার পরে আমি এমডি স্যারের কাছে গিয়েছিলাম, উনি আমাকে ছুটি দিয়েছে, দ্যাটস ইট। আর আমি আপনাকে কিভাবে ঝামেলায় ফেলছি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে নাবিল, তুমি যাও। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্নার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017। রাত 11:30টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াত। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি ভালো আছি। চলচ্চিত্র নিয়েই আপনার কাজ, চলচ্চিত্র নিয়ে গবেষণা করছেন, লিখছেন। এই যে আগ্রহটা চলচ্চিত্রকে নিয়ে কাজ করবেন, সেই ইচ্ছেটা কেন হলো? আসলে আমি গ্রামে থাকতে কিশোর বয়সে একটা প্রচার চিত্র দেখেছিলাম, যে চলচ্চিত্র মানে সে বিকট আকারে একটা পোকা কী করে এটা আমি একটা কপি খেয়ে ফেলছি। আমি অবাক হয়ে গেলাম যে একটা চলচ্চিত্র মানে কীভাবে এত বড় হয়ে যায় একটা পোকা, যে ক্যামেরার কাজটি তখন আমাকে আকৃষ্ট করেছিল। পরে তো ঢাকা শহরে আসলাম। ঢাকা শহরে আসার পর এবং চলচ্চিত্র কিন্তু একটি স্বপ্নের দেশ তৈরি করে, এটা সত্যি কথাই সবাইকে আকৃষ্ট করে। এর তারকা, তারপরে এর বিষয়বস্তু সব কিছু মিলেই তো এই উত্তম সুচিত্রার অগ্নি পরীক্ষা দেখে আরও মোহিত হয়ে গেলাম। সেটা তখন আমি মানে ক্লাস 4-এ পড়ি। তারপর সুতরাং দেখলাম যখন আমি 9ম শ্রেণীতে পড়ি, কবরীর যে প্রথম চলচ্চিত্র সুভাষ দত্ত পরিচালিত, সেই ছবিটা আমাকে আর একটা স্বপ্নের দেশে নিয়ে যায়। তো 66-এ আমরা ঢাকা শহরে আসলাম, কলেজে ভর্তি হলাম। তখন কিছু রাজ্জাকের ছবি দেখলাম, তখন কিন্তু ভারতীয় ছবি আমদানি বন্ধ হয়ে গেছে। তো রাজ্জাক আমাদের হিরো ছিল আর কি, অনেকটা আর কি। নীল আকাশের নিচেই আমি রাস্তা চলেছি একা, আমাদেরকে অনুপ্রাণিত করতো।
তো আমি 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি হলাম এবং সাংবাদিকতা বিভাগে পড়ার সময় চলচ্চিত্র যে একটা ভূমিকা, অন্য ভূমিকা নিতে পারে, এটা শুধু নাচ গান নয়। চলচ্চিত্র হচ্ছে একটি শুধু দেখার নয়, পড়ার বা অধ্যয়নের ব্যাপার। এটা একটা আলাদা ভূমিকা সমাজে মানুষকে নানাভাবে প্রভাবিত করে থাকে। এর মধ্যে একটা পুঁজির দরকার হয়, একটা অভিনয়ের একটা ব্যাপার আছে, তারপরে একটা ইতিহাস আছে। সব কিছুই জেনেই আমি আরও আগ্রহ হলাম এই বিষয়টাকে জানতে। ঠিক ওই সময় আমি আলমগীর কবির, খানাতুর রহমান, জহির রায়হানের লেখাগুলো আমি সংগ্রহ করে পড়তে শুরু করি। তো আলমগীর কবির একটা সাক্ষাৎকার পড়লাম যে উনি লন্ডনে গিয়ে, তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন, ম্যাথামেটিক্সের ছাত্র ছিলেন, তিনি তার সমস্ত সার্টিফিকেটগুলি টেমস নদীতে ছিঁড়ে ফেলে দিয়েছেন। ছিঁড়ে ফেলে দিয়ে তিনি ফিল্ম নিয়ে লেখাপড়া করেছেন। ওটি আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। তো আমিও দেখলাম যে ঠিক আছে, চলচ্চিত্র নিয়ে লেখাপড়া করি। আলমগীর কবির বাংলাদেশ স্বাধীনতার আগেই একটা ফিল্ম ইনস্টিটিউট করেছিলেন, যার নাম ছিল ঢাকা ফিল্ম ইনস্টিটিউট। মানে এখন আলমগীর কবির যা লিখে, যা বলে, সেটি আমি অনুকরণ করার চেষ্টা করি লেখক হিসাবে আর কি। আমি যে নায়ক হবো সেই রকম না কোনো কিছু, কিংবা ফিল্ম মেকিং এরও ইচ্ছা হয় না। না, মেকিং তো পরের ব্যাপার, যে চলচ্চিত্র বিষয়ে আগে অধ্যয়নের ব্যাপারটা দেখি। তো 73 সালে আমি তার ঢাকা ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হই এবং এরপরে আমার একটা নতুন দিগন্ত খুলে যায় চলচ্চিত্রকে বোঝার, জানার, ইতিহাসের একটা কেন হঠাৎ করেই একটা বাঁশি বেজে উঠলো, আবার কেনই বা একটা বাঁশি বেজে উঠলো না। একটা কান্নারও একটা অর্থ আছে, একটা ভ্রমরের গুনগুনানি তারও একটা অর্থ আছে, বৃষ্টির শব্দ তারও একটি অর্থ আছে, আবার কখনো নীরবতা। এই জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করলাম। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, মহানগর আমাদের পাঠ্য ছিল। তারপর আরও পোল্যান্ডের কিছু ছবি ছিল, বুলগেরিয়ার ছবি ছিল, তারপরে আমেরিকার ছবি ছিল, যেগুলি মানে ধ্রুপদী চলচ্চিত্র হিসাবে স্বীকৃত। সেগুলি দেখার পর আমার আরও মানে একটা দিগন্ত খুলে যায়। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই সময় একটি মাত্র বই ছিল আমাদের দেশের, সেটা হলো সিনেমা ইন পাকিস্তান। সেটা আলমগীর কবির লিখেছিলেন, ক্ষুদ্র বই। কিন্তু আমাদের সেই বইটাতে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস নিয়ে একটা কমতি ছিল আর কি। তো আমি অনুসন্ধান করে দেখতে পেলাম যে আমাদের দেশে মানিকগঞ্জের হিরালাল সেন উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছেন। এই তথ্যটি আলমগীর কবির সাহেবের বইতে নেই। তো আমি এই তথ্যগুলো আপনি কিভাবে, অনেক নিশ্চয়ই আপনাকে ঘুরতে হয়েছে? হ্যাঁ, বিভিন্ন আমি মানে জানতে পারলাম। কালিশ মুখোপাধ্যায় বলে এক ভদ্রলোক ছিলেন ফরিদপুরে, উনি কলকাতায় প্রথম রূপমঞ্চ নামে একটি পত্রিকা বের করতেন। ওই বইয়েতে তার এই তথ্যগুলি আছে, হিরালাল সেনের কথাটা আর কি। হিরালাল সেনের বাড়ি তো পরবর্তীকালে যাই হোক, এগুলো আরেকজন আমাকে বললেন, শাহরিয়ার কবির, যে ঢাকায়ও কিন্তু একটা ছবি হয়েছে এই মুখোমুখোশের আগে, মানে 56 সালের আগে। সেটা কি? সেটা হলো নওয়াব পরিবারের উদ্যোগে। তো আমি আবার নওয়াব পরিবারের উপরে আকৃষ্ট হলাম জানার জন্য আর কি। তো আমাকে আখতারুজ্জামান ইলিয়াস নওয়াব পরিবারে নিয়ে গেলেন। তখন আমি কিন্তু চাকরি করেছি টিসিবিতে, জনসংযোগ বিভাগে, সাংবাদিকতা লেখাপড়া করেছি। তারপর এই গল্প লেখার চেষ্টা করতাম, কবিতা লেখার চেষ্টা করতাম। তো সেই সূত্রে আখতারুজ্জামান, শওকত আলী এদের সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল। তো আখতারুজ্জামান ইলিয়াস আমাকে এই ঢাকা নওয়াব পরিবারে নিয়ে যায় এবং সেই সূত্রেই নওয়াব পরিবারের কাছ থেকে আরও অনেক তথ্য পেলাম। এছাড়া নওয়াব পরিবারের একজন আমার টিসিবিতে চাকরি করতেন, সচিব, এবং তার পুত্র আমার কলিগ ছিলেন। তার সহায়তা ওইখানে গিয়ে একেবারে অন্দরমহলে ঢুকে গেলাম আর কি। ওইখানে দেখলাম যে হ্যাঁ, তার একটা তথ্য পেলেন, যেগুলো অজানা ছিল। সেই 28 সালের দিকে তার একটা ছবি বানিয়েছে, সুকুমারী নামে। একজন ছেলেকে মেয়ে বানিয়ে, নায়িকা বানিয়ে তারা এক্সপেরিমেন্টাল ছবি বানায়, সেটা স্বল্প দৈর্ঘ্য ছবি। তারপর তারা এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি যখন সাকসেস হয়, তখন তারা একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। সেখানে পতিতালয় থেকে নায়িকা আনা হলো, কারণ কোনো ভদ্রঘরের মেয়েরা কিন্তু তখন অভিনয় করতে রাজি হতো। এবং ঢাকায় কিন্তু এখন স্টুডিও নেই, কলকাতায় কিন্তু স্টুডিও হয়েছে। তো এই ছবিটার নাম দিল তারা দি লাস্ট কিস বা শেষ চুম্বন। এই বাংলা ইংরেজি এই অদ্ভুত নাম ওই সময় ছিল আর কি। তো যাই হোক, সেই ছবিটা রিলিজ হলো, ভালোই ইতিহাস থেকে খুঁজে পেলাম এবং সেই ছবি স্টিলও আমি উদ্ধার করলাম। ইন দ্য মিন টাইম আমি ফিল্ম আর্কাইভ হয়েছে 78 সালে, ফিল্ম আর্কাইভের সঙ্গে জড়িত হলাম। একদিকে বিচিত্রায় কাজ করছি, ফিল্ম আর্কাইভের সঙ্গে জড়িত হয়ে, যার ফলে আমার যে এই চলচ্চিত্রের ইতিহাসে যে উপাদানগুলি সংগ্রহের একটা দিগন্ত খুলে গেল। 73 সাল থেকে চলচ্চিত্র বিষয়ে লেখালেখি শুরু করছি। বিভিন্ন যে চলচ্চিত্র বুঝতে হলে মাথা দরকার। কাজী নজরুল ইসলাম মুসলমানদের মধ্যে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন, রবীন্দ্রনাথও চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলেন। এইসব তথ্যগুলি বিভিন্ন পত্রপত্রিকায় বিচিত্রায় লেখা শুরু করলাম। চিত্রালী, পূর্বাণী, সরকারের একটি পত্রিকা ছিল বাংলাদেশ মানে সংবাদ, পরে সেটা সচিত্র বাংলাদেশ হয়।
তো এইরকমভাবে আমি আলাদাভাবে চলচ্চিত্রের যে মানে অজানা ইতিহাসগুলিকে তুলে ধরার চেষ্টা করলাম আর কি। এগুলো নিয়েই পরবর্তীকালে একটি বই প্রকাশিত হয়। হ্যাঁ, যেটি একেবারে বলা যেতে পারে যে এই বই আমাকে খ্যাতির তুঙ্গে নিয়ে যায়। এবং এটি আমাদের দেশের চলচ্চিত্রের জন্য একটি বিশাল সম্পদ। হ্যাঁ, ওই বইতে রেফারেন্স বুক হিসেবে এটি অনেক দিন পর্যন্ত কাজে লাগবে, একেবারে মানে হ্যাঁ, ওই যতদিন বইতে থাকবে চলচ্চিত্র 1898 সাল থেকে শুরু করে মানে আমি যে বইটা বের হয়েছে 1987 সালের জুন পর্যন্ত সমস্ত তথ্যগুলি আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমি সেখানে কিন্তু এটা বিশ্লেষণ করিনি, আমি তথ্যগুলি দেওয়ার চেষ্টা করছি। এটা বলতে পারেন যে গবেষণামূলক বই। গবেষণামূলক এটা আমরা যদি ফিল্ম আর্কাইভের ভূমিকা বলি, যেমন কলকাতার সাপ্তাহিক দেশ পত্রিকা এটা বলছে যে এটি হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের মিনি আর্কাইভ, আর্কাইভের সংরক্ষণাগার। তো এই কত সময় লেগেছে বইটি আপনি শেষ প্রায় করতে? 10 বছর অনেক সময় সময়। লেগেছে আর কি। কখনো এরকম হয়নি যে এক বছর এসে শুরুর কথাটা ভুলে গেছেন? না না না, আমি আবার সবসময় আমি যা করি, যেমন আজকে ওই আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি সেটিও আমার ডায়েরিতে থাকবে। আমি ডায়েরি মেনটেন করি আর কি, ডায়েরিতে একেবারে নিয়মিত। এটা নিয়মিত সেখানে তথ্যগুলি থাকে। তো কাজে আমি একটা ফাইল করেছি আলাদা সবভাবে আর কি, যে এগুলো মানে আমার পার্সোনাল ব্যক্তিগতই আমার লাইব্রেরি পাঠাগারের মধ্যে। সেখানে ধরুন আব্দুল জব্বার খানের উপর একটা ফাইল আছে, মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের উপর একটা ফাইল আছে, সুভাষ দত্তের উপর একটা ফাইল আছে, আবার ঢাকার চলচ্চিত্রের ইতিহাসের উপর একটা ফাইল আছে, আবার বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসের ফাইল আছে, ল্যাটিন আমেরিকান চলচ্চিত্রের ফাইল, আমেরিকার চলচ্চিত্রের ফাইল, সেখানে আবার মধ্যপ্রাচ্যের চলচ্চিত্রের ফাইল, এই প্রত্যেকটা আবার কান্ট্রি ওয়াইজ আছে, ভিতরে ভিতরে একটার ভিতরে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস যে বইটি কোথা থেকে প্রকাশিত এটা হয়েছে? এফডিসি থেকে বের হয়েছিল আর কি। এটা যদি 1987 কেউ পড়তে চায় তাহলে সব জায়গায় তো পাবে এটা? না, এখন তো প্রায় দুষ্প্রাপ্য হয়ে গেছে, এটি আবার নতুন করে পুনর্মুদ্রণ করা দরকার। এটি অন্য একটা মানে কত সালে এটা প্রকাশিত? বেসরকারি সংস্থা অবশ্য এই বছর 21 মেলা এটা ছেপেছে। ওটা 1987 সালে বের হয়েছিল আর কি। প্রায় বিশাল বই, প্রায় 150 শতাধিক চলচ্চিত্র আছে। আর সেই প্রথম বাঙালি মুসলমান যারা চলচ্চিত্রে অভিনয় করেছেন যে নায়িকা, তারও ছবি আছে। সেই লাহোরে গিয়ে অভিনয় করেছিলেন। পরিবারের ছবি, স্টিলগুলি তো আছেই। তারপরে চলচ্চিত্র নির্মাণের জন্য কলকাতায় যারা যে সমস্ত বাঙালি মুসলমানরা মানে বাংলা ছদ্মনাম ধারণ করে কাজ করেছে তাদের উপরে আছে। যেমন আমরা প্রখ্যাত সাংবাদিক ওবায়দুল হক সাহেবের কথা বলি, তিনি হিমাদ্রি চৌধুরী এই নাম গ্রহণ করেই করেছিলেন। আর যিনি বাঙালি মুসলমান অভিনেত্রী বিএ পাস প্রথম বেগম আনোয়ারা, তিনি বনানী চৌধুরী নাম ধারণ করেছিলেন। ফতেল ওয়ানি বিখ্যাত পরিচালক অভিনেতা, তিনি নাম ধারণ করেছিলেন কিরণ কুমার। এটি অবশ্য একটা ট্রেডিশন ওই সময় হয়েছিল, যেহেতু সমস্ত চলচ্চিত্র শিল্পটা তখন ছিল ভিন্ন সম্প্রদায়ের হাতে, মানে তারা স্টুডিও নির্মাণ করেছিলেন। আর একটা মুসলমানরা সামাজিক কারণেও এই নাম ধারণ করত। যেমন ইউসুফ খান দিলীপ কুমার নাম ধারণ করেছিলেন, এটা কথা অনেকেই জানেন। এরকম সন্তোষ কুমারের নামও কিন্তু আরেকটি আছে, এরকম কুমার সবকিছু। এবং অনেক ক্ষেত্রে এটা একটা ট্রেন্ডও হয়ে গিয়েছিল যে সবার ভিতরে একজন করলে আরেকজনেরও একটা দেখা যায় যে করার ইচ্ছেও হয়। এবং তবে আব্বাস উদ্দিন কিন্তু স্বনামে অভিনয় করেছেন, এবং কাজী নজরুল ইসলাম, তারা কিন্তু অন্য ছদ্মনাম গ্রহণ করে। এটি হচ্ছে মানে তাদের যে ওই সময়ের যে কি বলে, আমি বলছি যে তাদের যে দাপট, তাদের যে ক্ষমতা, যে একটা ইচ্ছা ছিল তাদের সেই সময়ে, না ওই সময় তারা কত পাওয়ারফুল, তাদের নাম কিন্তু স্বনামই তারা অভিনয় করেছেন, চলচ্চিত্রের সঙ্গে জড়িত হয়েছেন আর কি নানাভাবে আর কি। 3 তারিখে চলচ্চিত্র দিবস পালিত হলো। কত সাল থেকে আমাদের দেশে এই দিবসটি পালিত হচ্ছে? এটা প্রথম বর্তমান সরকার 2012 সালে এই দিবসটিকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করে। সেটির একটু প্রেক্ষাপট বলতে হয় যে 3রা এপ্রিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে 1957 সালের 3রা এপ্রিল যখন তিনি প্রাদেশিক সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রী, তখন 3রা এপ্রিল এটা বিল পাসের মাধ্যমে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, মানে বর্তমানে যেটা এফডিসি বলি আর কি, সেটি প্রতিষ্ঠা করেছিলেন 3রা এপ্রিল। তো সেই দিক থেকে ঘিরেই চলচ্চিত্র দিবস, সেটিও কিন্তু আমার বইতে কিন্তু প্রথম আছে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস বইতে বঙ্গবন্ধুর একটি ছবি আছে, এবং তিনি যে ভাষণ দিয়েছিলেন, প্রথম উপস্থাপন করেছিলেন, তার একটি সংক্ষিপ্ত রূপ আছে আর কি, এবং কারা কারা আলোচনা গ্রহণ করেছিলেন তারও মানে মূল উৎস কিন্তু সেই বইটি। এই যে আপনি চলচ্চিত্র নিয়েই সময় কাটানো শুরু করলেন অনেক বছর আগে থেকে, এখনো কাটাচ্ছেন, তো একেবারেই পরিবর্তন, চড়াই উতরাই সবকিছু আপনার চোখের সামনেই। তো একেবারে শুরু মুখোশ, আর সেখান থেকে আজকের চলচ্চিত্র, এই যে পরিবর্তনের ধাপগুলো আপনার কাছে কি মনে হয়, এগিয়েছে না আগের অবস্থানেই আছে, কিংবা কোথায় এগিয়েছে কোথায় পিছিয়েছে?
না, ইতিহাস তো আসলে হঠাৎ করে গড়ে ওঠে না, এটি তো একটা ব্যাপার আছে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের মুখোমুখোশ যে প্রথম ছবিটা নির্মাণ করেন আব্দুল জব্বার খান, সেটি ছিল একটা বিরাট মানে কি বলে অ্যাডভেঞ্চারে বলা যেতে পারে। কারণ আমাদের কোনো স্টুডিও ছিল না, ক্যামেরা ছিল না, আর্টিস্ট ছিল না। সেই অবস্থায় আব্দুল জব্বার খান কিন্তু পেশায় ছিলেন মানে ইঞ্জিনিয়ার, নেশায় ছিলেন নাট্যকর্মী, নাটক লিখতেন। তিনি কিন্তু এই চলচ্চিত্রটি বানিয়েছেন নিজের লেখা নাটক থেকে। তখন তো আমাদের হলগুলোতে প্রায় 100 হল ছিল, এই কলকাতা, বোম্বে, লাহোর, হলিউডের ছবি চলতো। মানে এই প্রেক্ষাপটে কিন্তু ওই সমস্ত ছবি যারা করতেন, পরিবেশন করতেন, তারা ছিলেন বেশিরভাগই অবাঙালি। তারা বললো যে না, এখানে ছবি হবে না। অসামাজিক প্রতিযোগিতায় কিন্তু আমাদের ছবিগুলো চলছিল, কিন্তু ছবিগুলো কিন্তু তখন বাণিজ্যিক সফলতা পায়নি। আপনার মতো মানুষের সাথে কথা বলতে আসলে অনেক সময় লাগে, কিন্তু আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো ছবি দেখুন এবং সুস্থ সমাজ ও দেশ গঠন করুন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।